শুভ বিকাল। আজকে আমাদের যে লেকচারটা পড়তে হবে সেটা হচ্ছে এয়ার পলিউশন। আমরা শুরু করব লেকচার 6 এনভায়রনমেন্টাল পলিউশন এন্ড ইটস কন্ট্রোল এর ইপিসি এর আজকের যে লেকচারটা সেটা হচ্ছে এয়ার পলিউশন। সো আজকে হয়তো আমাদের করোনা প্যান্ডামিকের কারণে এই মাস্কটা জরুরি, কিন্তু আসলে এমন এক অবস্থা এইভাবে যদি চলতে থাকে আমাদের এয়ার পলিউশন, তাহলে এমন এক অবস্থা হবে যে সত্যি সত্যি আমরা এই মাস্কের দাসত্বে পড়ে যাব। তো যাই হোক, চলো এয়ার পলিউশন সম্পর্কে আজকে আমরা জানি যে তুমি তোমার মাইক্রোফোন অন করতে পারো যখন প্রয়োজন হয়, নো ম্যাটার। এয়ার পলিউশন কাকে বলছে বা এয়ার পলিউশনটা কি, এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি নিচের দিকে। সো দিস ইজ দ্য অ্যাডভার্স এফেক্ট অফ দ্য এয়ার পলিউশন। পলিউশন শব্দটা আমরা জানি যে যখন কোনো পরিবেশে একটা নির্দিষ্ট মাত্রায় আহ, যে কনস্টিটিউয়েন্টস গুলি আছে, উপাদানগুলি আছে, সেগুলোর মাত্রা যখন বেড়ে যায় তখনই আসলে সমস্যাটা সৃষ্টি হয়। তো বলা হচ্ছে ঠিক তেমনি ভাবে এয়ারের যখন ভারসাম্যটা হারিয়ে যায়, অর্থাৎ এয়ারে যে সমস্ত উপাদান সমূহ থাকার কথা ছিল যে পার্সেন্টেন্সে, সেই পার্সেন্টেন্সে যখন থাকে না তখনই আসলে প্রবলেমটা সৃষ্টি হয়। তো লিটারেচার কি বলছে যে যদি নর্মালি আমরা দেখি যে এয়ার পলিউশন ক্যান বি ডিফাইন অ্যাজ অ্যান অল্টারনেশন অফ এয়ার কোয়ালিটি। সো উই শুড নো অ্যাবাউট দ্য এয়ার কোয়ালিটি। তাহলে এয়ার কোয়ালিটিটা কি, যে যে মাত্রায় থাকার কথা ছিল সে মাত্রায় থাকাটাই, মাত্রাটাই কোয়ালিটি। দ্যাট ক্যান বি ক্যারেক্টারাইজড বাই দ্য মেজারমেন্ট অফ কেমিক্যাল, বায়োলজিক্যাল অর ফিজিক্যাল পলিউটেন্টস ইন দ্য এয়ার। তো যখন এই বায়োলজিক্যাল, ফিজিক্যাল আর কেমিক্যাল পলিউটেন্টস গুলি এয়ারে থাকছে তখন আসলে সেটা অ্যাডভার্স ইফেক্ট সৃষ্টি করছে এবং তার ফলাফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। Therefore, air pollution means the undesirable presence of impurities or the abnormal rise of the proportion of some constituents of the atmosphere. So, abnormal presence of the impurities অথবা যে সমস্ত উপাদান সমূহ দিয়ে বাতাস তৈরি বা বাতাসে থাকার কথা সে সমস্ত উপাদান সমূহ যখন কি হচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলছি এয়ার পলিউশন। সো আমরা দেখতেই পাচ্ছি যে কি পরিমাণ ছবিগুলোতে যে আমাদের এখানেও কিন্তু এই ফক্সের সৃষ্টি হয়। ঠিক আছে, তো আমরা দেখেছি ঢাকা আমাদের বাতাসে কি পরিমাণ লেড থেকে শুরু করে অন্যান্য ধাতু থাকে বা গ্যাস থাকে। ঢাকা বিশ্বের অন্যতম দূষিত নগরী। তো টাইপস অফ এয়ার পলিউশনটাকে আমরা একটু যদি দেখি, টাইপস অফ এয়ার পলিউশনকে আমরা সাধারণত তিনটি ভাগে ভাগ করতে পারি। প্রথমত যে লোকাল এরিয়া ভিত্তিক, রিজিওনাল এন্ড গ্লোবাল। তো লোকাল এয়ার পলিউশনটা কিরকম, যে দিস ইজ কনসার্ন দ্য কোয়ালিটি অফ দ্য এম্বিয়েন্ট এয়ার উইথিন দ্য রেডিয়াস অফ ফিউ কিলোমিটার্স। মনে করো তোমার বাসার পাশে একটা ইট ভাটা আছে, তো ইট ভাটা থেকে যে নির্গত হচ্ছে ধোঁয়াটা সেটা কি করছে, তোমার আশেপাশের যে এলাকাগুলি আছে সেই এলাকাগুলিকে কয়েক কিলোমিটার বা সেই এলাকাগুলিতে মনে করো গাছ হচ্ছে না, ফসল হচ্ছে না, মানুষের রোগ ব্যাধি বাড়ছে, এই যে এই বিষয়টা, সেটা হচ্ছে লোকাল। রিজিওনাল যখন কি বলা হচ্ছে যে পলিউশন লাইক অ্যাসিড রেইন, photochemical reaction, degradation of water quality at a distance of few kilometers to 1000 kilometer, যখন এটা ছড়িয়ে যাচ্ছে তখন সেটাকে আমরা বলতেছি আহ, কি, যে রিজিওনাল পলিউশন। মনে করো যে যেমন ঢাকা শহর, ঢাকা শহরের থেকে কিন্তু অন্যান্য শহরের যে পলিউশনটা সেটা কিন্তু একটু কম, তাহলে ঢাকা যে শহরটা সেটা কিন্তু একটা রিজিওনাল পলিউশন। ওকে, তো একটা রিজিয়ন কয় 1000 কিলোমিটার ধরে হচ্ছে। তারপরে যদি আমরা বলি গ্লোবাল, গ্লোবালটাকে যখন পুরো বিশ্ব নিয়ে আমরা কথা বলবো তখন যে পলিউশনটা আসছে সেটা গ্লোবাল। তো গ্লোবালটা পলিউশনটা যেরকম ওজোন লেয়ার ডিফ্লেকশন, আমাদের যে সারফেসে ওজোন লেয়ার রয়েছে আর্থে, সেই ওজোন লেয়ারটা যখন ডিফ্লেক্ট হবে সেটা তো গ্লোবালি হবে, সেটা তো আর একটা স্পেসিফিক এরিয়া। তো সেটা গ্লোবাল প্রবলেম, গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড দ্য ইমিশন অফ গ্রিন হাউস ইফেক্ট গ্যাসেস, কার্বন ডাইঅক্সাইড, যে গ্রিন হাউস ইফেক্ট তৈরি হচ্ছে, এটা গ্লোবাল প্রবলেম। বিকজ অফ শুধুমাত্র তো আমরা একটা জায়গায় গ্রিন হাউস গ্যাসটা থাকবে না, গ্রিন হাউস ইফেক্টটা সৃষ্টি হবে যখন এই কার্বন মনোক্সাইড গ্যাস পুরো সারফেসটাকে, পুরো আর্থটাকে কভার করে নিবে, তখনই ঠিক আসলে প্রবলেমটা সৃষ্টি হবে। তো এছাড়াও একে ভাগ করা যায় ভিজিবিলিটির উপর, ভিজিবল পলিউশন এন্ড ইনভিজিবল পলিউশন। ভিজিবল পলিউশন কোনগুলো, যেগুলো দেখা যায় সাধারণত, যেমন ধুলাবালি, এগুলো দেখা যায়। ইনভিজিবল পলিউশন এমন কিছু কিছু ম্যাটার আছে বা এমন কিছু কিছু ক্ষতিকর পদার্থ আছে যেগুলো বাতাসে ভেসে বেড়ায় কিন্তু আমরা দেখতে পাই না খালি চোখে, এবং সেগুলো আমাদের মারাত্মক ভাবে ক্ষতি করে থাকে। তো এই ধরনের পলিউশন গুলো ইনভিজিবল পলিউশন বলা হচ্ছে। তাহলে পলিউশন যদি আমরা বলি লোকাল, রিজিওনাল, গ্লোবাল এবং ভিজিবিলিটির উপর ভিজিবল পলিউশন, ইনভিজিবল পলিউশন, কয়েকটি ভাগে আমরা ভাগ করতে পারছি। ওকে, সো ফার্স্ট অফ অল এয়ার পলিউশন কজেস। তো এয়ার পলিউশনের কারণগুলি সম্পর্কে যদি আমরা জানি, তো প্রথমত এয়ার পলিউশনের ম্যানমেড কারণগুলি বেশি যত না ন্যাচারাল কারণগুলি রয়েছে। বিকজ অফ
যে এয়ার পলিউশন ইজ caused by the presence of atmospheric toxic substance mainly produced by human activities even though the sometimes it can result from natural phenomena such as volcanic eruption, dust storm, wildfire, depleting air quality etc. দেখো যেরকম যদিও দুই একটা ভলকানিক বা অগ্নুৎপাত হয় বা দাবানল হয়, এগুলো খুবই কম, এবং তার চেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে মানব সৃষ্ট। কিরকম? সেই কারণগুলি হচ্ছে, দেখুন আমরা যদি প্রথমেই দেখি কম্বুশন, আমরা প্রতিদিন কি পরিমাণ জীবাশ্ম জ্বালানি পুড়ছি, জীবাশ্ম জ্বালানি কি পরিমাণ পুড়ছি, আমাদের যত ইঞ্জিন, সেটা বলি পেট্রোল ডিজেল বলি যাই বলি না কেন, যত ইঞ্জিন চলতেছে বিশ্বে এবং বাংলাদেশে সবগুলোই কিন্তু তেল পুড়ছে বা জীবাশ্ম জ্বালানি পুড়ছে, যার কারণে প্রচুর পরিমাণে বাতাস কিন্তু পলিউটেড হচ্ছে। এই যে ধোঁয়াটা বলা হচ্ছে কম্বুশন অফ ফসিল ফুয়েলস লাইক কোয়াল অ্যান্ড অয়েল অ্যান্ড ইলেকট্রিসিটি, আমরা আবার ইলেকট্রিসিটিও তৈরি করতেছি তেল পুড়িয়ে, তাহলে সেখানেও কিন্তু প্রবলেম। অ্যান্ড রোড ট্রান্সপোর্ট অ্যান্ড প্রডিউসিং এয়ার পলিউটেন্টস লাইক নাইট্রোজেন এন্ড সালফার ডাইঅক্সাইডের পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে কম্বুশনের ফলে, ওকে, ফসিল ফুয়েলের ফলে। সো আমাদের এরকম কিছু চিন্তা করতে হবে যেটা দিয়ে কোনো পলিউশন হবে না, বা পলিউশন যদিও হয় সেটা খুবই কম। সো এইরকম, তাহলে সেই ক্ষেত্রে বিবেচনা করে সাইকেল আমাদের অতি উত্তম, কারণ সাইকেল কোনো পলিউশন ঘটাচ্ছে না আমাদের ইয়েতে। ওকে, নাও ইমিশন। ইমিশন মারাত্মক একটা প্রবলেম, বলা হচ্ছে ইমিশন ফ্রম দ্য ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফ্যাক্টরিজ রিলিজিং লার্জ অ্যামাউন্ট অফ কার্বন মনোক্সাইড, হাইড্রোকার্বন, কেমিক্যালস অ্যান্ড অর্গানিক কম্পাউন্ডস ইনটু দ্য এয়ার। আমরা যদি এই ছবিটাতে দেখেছি কি পরিমাণ পারমাণবিক চুল্লি থেকে শুরু করে, নর্মালি যদি আমরা ইট ভাটা থেকে শুরু করে নর্মাল ছোট ছোট ফ্যাক্টরির কথা বলি, ছোট ছোট ফ্যাক্টরি থেকে বড় বড় ফ্যাক্টরির কথা বলি, দে আর রিলিজিং হিউজ অ্যামাউন্ট অফ pollutants to the air. We know about it. So now the cultural agricultural activities, agricultural activities এর ভিতরে যেমন আমরা এখন পড়ি কিন্তু যেহেতু আমাদের ইয়েটা চেঞ্জ হয়ে গেছে, ক্লাইমেটটা অনেকটাই চেঞ্জ হওয়ার পথে, এখন আমাদের ফসলে প্রচুর পরিমাণে পোকামাকড়ের উদ্ভব হয় এবং সেই সাথে নানা প্রকার সমস্যা, ভাইরাস ব্যাকটেরিয়া অ্যাটাক করে থাকে। সেজন্য সেদের হাত থেকে বাঁচার জন্য কৃষকরা প্রচুর পরিমাণে পেস্টিসাইডস, ইনসেক্টিসাইডস, ফার্টিলাইজার ইউজ করে থাকে, যেটা কিনা এই যে দেখো এখানে যেটা স্প্রে করা হচ্ছে, এটা কিন্তু এই কণাগুলো বাতাসের সাথে মিশে যাচ্ছে, তো বাতাসের সাথে মিশে গেলে সেগুলো কিন্তু ভেসে বেড়াচ্ছে, অর্থাৎ যেটা দিয়ে একটা পোকা মরে যাবে সেটা আমাদের জন্য তো ক্ষতিকর, যদিও আমরা মরবো না কিন্তু তারপরেও তো আমাদের জন্য ক্ষতিকর। সো অ্যাজ লাইক অ্যাজ এই পরিমাণটা যখন বেড়ে যাবে তখন এটা কি পুরোটাই ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে। সো কম্বুশন, ইমিশন, এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস, ওকে। তারপরে যদি আমরা বলি ইনডোর অ্যাক্টিভিটিস, আমাদের কিছু ইনডোর অ্যাক্টিভিটিস রয়েছে যেটার কারণে কিন্তু আমাদের এই সমস্যাগুলো হয়ে থাকে। প্রথমত ইনডোর অ্যাক্টিভিটিস এর বিশেষ করে হাউস ক্লিনিং, পেইন্টিং এক্সেট্রা। তো বিশেষ করে যদি আমরা বলি যে আমরা কিন্তু এখন বাসা বাড়িতে সবাই গ্যাস দিয়ে রান্না করি, সেটা ন্যাচারাল গ্যাস হোক আর পেট্রোলিয়াম যা এলপিজি হোক বা যাই হোক না কেন, সবই কিন্তু জীবাশ্ম জ্বালানি থেকে, সেখান থেকেও কিন্তু হচ্ছে। তারপরে যদি আমরা কাঠ পুড়িয়ে, সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে। তাহলে আমরা কি খাবো না? হ্যাঁ, অবশ্যই খাবো। আমাদের অন্য কোনো অল্টারনেটিভ চিন্তা করতে হবে। সো ইনডোর অ্যাক্টিভিটিস থেকেও কিন্তু আমাদের প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে এবং পলিউটেন্টস বেরিয়ে যাচ্ছে, যেগুলো বাতাসকে পলিউটেড করছে। মাইনিং অপারেশন, দেখো ধ্বংসাত্মক কাজে আমরা বিশেষ করে মাইন সেট করে থাকি, যেমন পাহাড় ভাঙার ক্ষেত্রে অনেক সময়, ঠিক আছে, যে বড় বড় পাহাড় ভাঙতে হবে ডিনামাইট অথবা মাইন সেটাকে ফাটিয়ে, তাহলে কি পাহাড়ের মাটিগুলো আলগা হয়ে গেল বা ভেঙে গেল। তো এইভাবেই কিন্তু সাধারণত করে থাকে। মাইনিং ইজ এ প্রসেস হোয়ার দ্য মিনারেলস বিলো আর্থ and extracted using large equipment। তারপর খনি যেটা আছে, আমাদের খনিতে খোঁড়াখুড়ি করি সেক্ষেত্রে, and during this process dust and chemical release in the air and causing massive air pollution, and this is one the reason and responsible for the deteriorating health condition workers and nearby residents। এই যে আমরা দেখতেছি এখানে খনির কাজ করছে বা কাপড় পাহাড় কাটছে সেই ক্ষেত্রে। এছাড়াও কিছু রয়েছে যেমন ওয়াস্ট প্রোডাকশন, কি মোস্টলি বিকজ অফ দ্য মিথেন জেনারেশন অফ দ্য ল্যান্ডফিল। আমরা যে গরু পালন করি, তো এই গরু থেকে কিন্তু প্রচুর পরিমাণে মিথেন উৎপন্ন হয়, যে গোবর রয়েছে, এই মিথেনও কিন্তু আমাদের ওয়ান অফ দ্য মোস্ট মানে কালফ্রিট ফর এয়ার পলিউশনের জন্য, ঠিক আছে। ওকে, তো এরপরে যদি আমরা আসি ন্যাচারাল রিজন, ন্যাচারাল রিজনের ভিতরে যদি আমি এখানে বলবো তাহলে সেগুলো হচ্ছে যে ন্যাচারাল রিজনের ব্যাখ্যা দেওয়া হয়নি। সেগুলো যদি বলি সেটা হচ্ছে যেমন ভলকানিক যে অগ্নুৎপাত রয়েছে, ইরupশনস যে কয়, ডাস্ট স্টর্ম ধূলিঝড় টর, ওয়াইল্ড ফায়ার্স যে দাবানল সৃষ্টি হয়, এই কারণে সাধারণত হয়ে থাকে। এখন মরুঝড় তো আর আমাদের এদিকে হয় না, সাধারণত মরুভূমিতে হয়ে থাকে। ওয়াইল্ড ফায়ারটাও যেখানে প্রচুর পরিমাণে বনাঞ্চল, যেমন আমরা দেখলাম কয়েকদিন আগে অ্যামাজন পুড়ে গেল, সেটা অ্যামাজন
নিজে থেকে পুড়ে গেছে নাকি মানুষ লাগিয়েছে সেটাই আসলে মুশকিল। একটা গাছপালা কখন পুড়বে? যখন একটা বনাঞ্চলে প্রচুর পরিমাণে শুকনো গাছ হবে বা শুকনো গাছ ডাল থাকবে। তো সেই শুকনো গাছের ডালে কিছু পরিমাণ ফসফরাস এগুলো জমা হবে এবং যখন এই ডালে, ডালে ঘর্ষণ হবে ঠিক তখনই কিন্তু সেখানে ফায়ার সৃষ্টি হয়। তুমি যদি নরমালিও ফায়ার সৃষ্টি করতে চাও ঘষে, ঘষে তুমি দেখবা কি পরিমাণ এফোর্ট তোমাকে দিতে হচ্ছে। কিন্তু সেখানে এত তাড়াতাড়ি বর্ষাকালে আগুন ধরে যায় সেটা আসলেই একটু ভাববার বিষয়। যাই হোক, মানুষ তো আমরা প্রচন্ড রকমের কি বলবো? এটা আমরা এই পৃথিবীতে বাসযোগ্য অধিকার নাই আমাদের আসলে। তো যাই হোক, কারণ আজকের এই ভাইরাস থেকে শুরু করে যত পরিবেশের বিপর্যয় এটা কিন্তু একদিনে আসে নাই। আস্তে, আস্তে আমাদের হিউম্যান এক্টিভিটিস এর দ্বারাই এরকম আসলে হয়েছে। তো এখন এই যে বলতেছি যে বরফ গলবে, কিছুদিন আগে দেখলাম বরফ গললে সেখান থেকে কিছু ব্যাকটেরিয়া বেরিয়ে আসবে, ভাইরাস বেরিয়ে আসবে, সেগুলো আবার মানব সভ্যতাকে আক্রমণ করবে। ঠিক এভাবেই আমরা আমাদের যে সমস্ত জিনিসগুলো প্রোটেকশন দিত সেটা আমরা নষ্ট করে ফেলছি। তোমরা লক্ষ্য করলে দেখবা এখন কিন্তু আমাদের বাসা বাড়িতে বা চাষযোগ্য জমি আমাদের এদিকে কিন্তু এরকম কোনো পাখি দেখা যায় না। পাখিরা আগে কি করতো? প্রচুর পরিমাণে ফসলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে কিন্তু ফসলকে উপকৃত করত। কিন্তু এখন তোমরা লক্ষ্য করে দেখবা আমরা কি করছি, এই যে স্পেসিস গুলোর বংশ বিস্তার থেকে শুরু করে এগুলো সব নষ্ট করে দিচ্ছে, যার কারণে সেগুলোকে কিন্তু আর পাওয়া সম্ভব হচ্ছে না। ওকে, যাই হোক, সো আমরা টাইপস অফ পলিউটেন্টস সম্পর্কে এখন একটু জানবো যে পলিউটেন্টস গুলিকে কত ভাগে ভাগ করা যায়। দেখো, এয়ার পলিউশনের জন্য অর্থাৎ বায়ুকে যারা দূষিত করবে এরকম পলিউটেন্টস অনেক। তো প্রথমত আমরা দুটি ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রাইমারি পলিউটেন্টস, দ্বিতীয় হচ্ছে সেকেন্ডারি পলিউটেন্টস। তো প্রাইমারি পলিউটেন্টস এন্ড সেকেন্ডারি পলিউটেন্টস এর কথা যদি আমরা বলি, তাহলে প্রাইমারি পলিউটেন্টস গুলো কারা? যারা প্রাথমিকভাবে দায়ী, মানে প্রধান রূপে দায়ী। বলা হচ্ছে প্রাইমারি পলিউটেন্টস আর দোজ হুইচ আর ডিরেক্টলি ইমিটেড ফ্রম দ্য ইন্ডিপেন্ডেন্ট সোর্স, indefinable source. A classic example of the primary pollutants would be the sulfur dioxide emitted from the factories. And these are pollutants are emitted from the atmosphere. শুধু সালফার ডাই অক্সাইড নয়, আরো অক্সাইড থেকে নাইট্রোজেন সবাই কিন্তু গাড়ি থেকে ফ্যাক্টরি থেকে এমিট হয়। অর্থাৎ সরাসরি যেগুলো বাতাসে এসে মিশতেছে উৎস থেকে, সেটাকে আমরা প্রাইমারি পলিউটেন্টস বলছি। যেমন সালফার অক্সাইড, সালফারের যতগুলো অক্সাইড আছে, নাইট্রোজেনের অক্সাইড গুলি আছে, কার্বন মনোক্সাইড সিও বলা হয় না, নীরব ঘাতক, এই কার্বন মনোক্সাইড, এবং কিছু রেডিও অ্যাক্টিভ কম্পাউন্ডস বা তেজস্ক্রিয় পদার্থ। আমরা তো অনেকেই এটা বিতর্কিত যে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল গুলো আনা হচ্ছে বা তেজস্ক্রিয় যে বস্তুগুলি আনা হচ্ছে এগুলো থেকে কি পরিমাণ ভয়াবহতা সরাবে, বা এগুলোর ভেঙে ফেলার পর বিদ্যুৎ উৎপন্ন করার পর তার বজ্রটা কি হবে ইত্যাদি, যে আমরা দেখেছি হিরোশিমা নাগাসাকিকে। সো এই যে রেডিও অ্যাক্টিভ কম্পাউন্ডস গুলি, তারপর আমাদের যে প্রতিনিয়ত ইলেকট্রনিক কম্পাউন্ডস থেকে যে রেডিও অ্যাক্টিভ মেটাল গুলো থাকছে সেগুলো থেকে যে রেডিয়েশন নির্গত হচ্ছে, সবকিছু মিলিয়ে দিস আর দ্য প্রাইমারি পলিউটেন্টস ফর দ্য ইয়ার। ওকে, সেকেন্ডারি এয়ার পলিউশনস কি বলা হচ্ছে? সেকেন্ডারি এয়ার পলিউটেন্টস দোজ হুইচ আর প্রডিউস ইন দ্য এয়ার বাই দ্য রিঅ্যাকশন অফ টু অর মোর প্রাইমারি পলিউটেন্টস। যখন এরকম প্রাইমারি পলিউটেন্টস, দুই অথবা ততোধিক প্রাইমারি পলিউটেন্টস একসাথে যুক্ত হয়ে কি করছে, পলিউশন ঘটাচ্ছে, তখন সেটাকে আমরা এয়ার পলিউটেন্টস, প্রাইমারি সেকেন্ডারি পলিউশন বলছি। বলা আছে যেমন কি স্মোক ক্রিয়েটেড বাই দ্য ইন্টারাকশন অফ সেভারাল প্রাইমারি পলিউটেন্ট ইজ নন এজ সেকেন্ডারি। স্মোক যেটা ধোঁয়াশা, সেটা কিন্তু একভাবে হয় না, অনেকগুলো প্রাইমারি পলিউটেন্টস একসাথে যুক্ত হয়ে, যদি এরকমটা বলি অ্যাসিড রেইন, যে এরকম সালফার অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড কি উপরে ল্যাকটোজ অক্সাইড পানির সাথে, বৃষ্টির পানির সাথে মিশে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে, সেটা কিন্তু সেকেন্ডারি, একটা কিন্তু না, প্রাইমারি কিন্তু না। ওকে, তো সেকেন্ডারি গেল, প্রাইমারি গেল আমাদের। তো সেকেন্ডারির ভিতরে যেমন রয়েছে ওজোন ডিফ্লেকশন, ফর্মালডিহাইড, প্রোটোকল, ফটোকেমিক্যাল স্মোক, হ্যাঁ, পেন যেটা, পারক্সাইল অ্যাসিটেট নাইট্রেট এক্সেট্রা, এগুলো কিন্তু রিঅ্যাকশনের মাধ্যমে তৈরি। নাও, অ্যাকর্ডিং টু দ্য কেমিক্যাল কম্পোজিশনের উপর বেস করে অর্গানিক পলিউটেন্টস, ইনঅর্গানিক পলিউটেন্টস, অর্গানিক পলিউটেন্টস এবং ইনঅর্গানিক পলিউটেন্টস। অর্গানিক পলিউটেন্টস গুলো কি? অর্গানিক পলিউটেন্টস কন্টেইন কার্বন এন্ড হাইড্রোজেন। অর্গানিক সাবস্টেন্স যেগুলো, যেমন হাইড্রোকার্বন, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহলস, সালফার কম্পাউন্ডস এক্সেট্রা। ইনঅর্গানিক পলিউটেন্টস এর ভিতরে রয়েছে যেমন ইনঅর্গানিক কম্পাউন্ডস মেনলি কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বনেটস, অক্সাইড, সালফার, নাইট্রোজেন, ওজোন এক্সেট্রা। তদনে কার্বন ডাই অক্সাইড আমরা সবচেয়ে বেশি রেসপন্সিবল করে তুলেছি। অ্যাকর্ডিং টু দ্য স্টেট অফ ম্যাটার ইন পলিউশন ক্লাসিফাইড, এস কিভাবে থাকে, কোন স্টেটে, এটার উপর, এটা কি লিকুইড, এটা কি গ্যাস, কিসের উপর? ন্যাচারাল কন্টামিনেন্টস, পার্টিকুলেটেড ম্যাটার এন্ড গ্যাস এন্ড ভ্যাপরস। তো এই স্টেটের উপর কি ন্যাচারাল কন্টামিনেন্টস গুলি কি কি? যেমন ডাস্ট ফ্রম দ্য ন্যাচারাল সোর্স, ইউজুয়ালি লার্জ এরিয়া উইথ লিটিল অর নো ভেজিটেশন, মনে করো
খরা যে জায়গাগুলোতে, অর্থাৎ ধূলি উড়ে, অর্থাৎ মরুভূমিতে এরকম। আমাদের দেশেও উত্তরাঞ্চলে মাঝে মাঝে এরকম হয় যখন বৃষ্টি হয় না তখন ঠিক। দেন মিথেন ইমিটেড বাই দ্য ডাইজেশন অফ দ্য ফুড বাই অ্যানিমেলস, ফর এক্সাম্পল যেমন গরু থেকে কিন্তু প্রচুর যেটা ডাইজেশনের জন্য প্রচুর পরিমাণে মিথেন নির্গত হয়। অ্যান্ড রেডন গ্যাস ফ্রম দ্য রেডিও অ্যাক্টিভ ম্যাটার বা ডেকে, যেগুলো আমরা প্রতিনিয়ত ইউজ করি। স্মোক অ্যান্ড কার্বন মনোক্সাইড ফ্রম ওয়াইল্ড ফায়ার্স, যেটা দাবানলে থেকে হয়। ভলকানিক অ্যাক্টিভিটি যেমন অগ্নিগিরি অগ্নুৎপাত যেটা হয়, হুইচ প্রডিউস সালফার, ক্লোরিন অ্যান্ড অ্যাশ পার্টিকুলেটস। তোমরা লক্ষ্য করলে দেখবা, ভিডিও দেখলে দেখে থাকবা যে আশেপাশের এলাকা ছাই ছড়িয়ে পড়ে বা স্লাই গ্যাস। পার্টিকুলেট ম্যাটার কি? পার্টিকুলেটেড ম্যাটার বলা হচ্ছে পার্টিকুলেটেড আর অল্টারলি রেফার্ড এজ এ particulate matter বা PM or fine particles, হ্যাঁ, ছোট ছোট tiny particle, solid or liquid suspended on gas, and in contrast of the aerosol refresher to the particles and the gas together, এই গ্যাসের মতোই কিন্তু ছোট ছোট পার্টিকেল যেটা বাতাসে ভেসে বেড়ায়। and source of particulate matter can be man made or natural হতে পারে, যেমন persistent of free radicals, toxic metal such as lead, cadmium, copper, যেগুলো ঢাকার বাতাসে পাওয়া যায় বা আমাদের দেশের বাতাসে পাওয়া যায়। ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি যেটা ফ্রিজে থাকে বা ওই কম্প্রেসরে থাকে এসির, হ্যাঁ, অ্যামোনিয়া, অডর, রেডিও অ্যাক্টিভ পলিউটেন্টস, সাচ ম্যাটারস আর নোন অ্যাজ পার্টিকুলেট ম্যাটার। এর চেয়েও যারা ছোট একবারেই রয়েছে সেগুলোকে গ্যাস ওর ভাপার স্টেজে থাকে, যেমন সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নন মিথেন। তো মিথেন তো এক্সট্রিমলি আমরা জানি যে মিথেন ইজ এক্সট্রিমলি এফিশিয়েন্ট greenhouse gas which contributes to harness the global warming. Know about the global warming. So carbon dioxide, nitrogen oxide, green. So carbon dioxide is available monoxide যেটা pollutant and release into the air when fossil fuels such as coal, oil, gas are burnt. Natural gas যখন আমরা পুড়ব। Nitrogen oxide born when the gas come from the car and trucks and burn fossil fuels, plants, electricity and burning wood. আমরা যে কাঠ পুড়ি তাতেও কিন্তু ধোঁয়া হচ্ছে। Breathing nitrogen oxide in the air makes people lunges irritation, যে ফুসফুস তন্ত্রের সমস্যা ঘটাবে। Similar type of pollution, nitric oxide creates haze and damage the plants and make the materials easily. আরেকটা সবচেয়ে সমস্যা হচ্ছে গ্রাউন্ড লেভেল ওজন। আমরা জানি যে দুই প্রকার ওজন আছে, একটা বাইরে একটা ভিতরে। তো গ্রাউন্ড লেভেল ওজন সেটা কিন্তু হার্মফুল। বলা হচ্ছে টাইপ অফ ওজন ফ্রম the air when sunlight enters in the nitrogen oxide which are released from the factories and organic compounds which makes is naturally from plants, and ozone layer ground is not beneficiary. দেখো এখানে একটা ছবি দেওয়া লাগতো। আমরা যদি এটা যদি পৃথিবী হয়ে থাকে, তো এটা পৃথিবীর বাইরে ওজন লেয়ার আছে আমরা জানি, কিন্তু পৃথিবীর অ্যাটমসফিয়ারেও কিন্তু ওজন লেয়ার রয়েছে। তো এই ওজন যেটা গ্রাউন্ড লেভেল ওজন লেয়ার, সেটার পরিমাণ বেড়ে গেলে কিন্তু সেটা আমাদের জন্য হার্মফুল হয়ে দাঁড়ায়। সো এই ছিল গ্যাস এন্ড ভ্যাপরস পলিউটেন্টস গুলি, যেগুলো আমাদেরকে এয়ার পলিউশন ঘটায় বা এয়ার পলিউশনের জন্য রেসপন্সিবল। এখন কারা কারা ঘটায় সেটা তো জানলাম, পলিউটেন্টস কারা কারা। এবার একটু আসি ইফেক্টসটা কি বা ফলাফলটা কি হবে আসলে এভাবে যদি চলতেই থাকে তাহলে কি হবে আসলে। দেখো, প্রথমত রেসপিরেটরি এন্ড হার্ট প্রবলেমস, আমাদের দেহে শ্বসনতন্ত্র এবং হার্টের প্রবলেম দেখা দিবে। তোমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখবে যে আগে যে পরিমাণ মানুষ অসুস্থ হতো তার চেয়ে বেশি মানুষ কিন্তু এখন অসুস্থ হচ্ছে। বলে না আমাদের গ্রামের দিকে বা যে সমস্ত বৃদ্ধরা দাদা দাদিরা থাকেন তারা কিন্তু এখনো অনেক মানুষের চেয়ে অনেক বেশি স্ট্রং বিকজ অফ দ্যাম। তাদের যে যখন ছোট কাল ছিল বা তখন তারা কিন্তু হেভি নিউট্রিয়েন্ট ম্যাটেরিয়াল খেয়ে বা সবকিছু শ্বাস প্রশ্বাস নিজ মানে বিশুদ্ধ বাতাসে, যেটা কিন্তু আমরা এখন পাচ্ছি না। বলা হচ্ছে the effects of the air pollution are known as the create in several respiratory and heart condition with cancer among the threats of the body. Several millions are known have died due to the direct or indirect effects of air pollution. Children are areas exposed to the air pollution said to commonly suffer from the এই যে এজমা বলি, নিউমোনিয়া এবং এজমাটা এখন প্রচুর পরিমাণে কিন্তু বেড়ে গেছে প্রায় প্রত্যেকেরই। এটার প্রথম এবং প্রধান কারণই কিন্তু হচ্ছে এয়ার পলিউশন। নেক্সট দ্য গ্লোবাল ওয়ার্মিং, দ্য মোস্ট কনসার্ন। গ্লোবাল ওয়ার্মিংটা কি? যে আমরা জানি যে গ্লোবাল ওয়ার্মিংটা গ্রিন হাউস গ্যাস চারপাশে যদি সারাউন্ডেড করে দেয় তাহলে একটা কাচের মতো হবে, বাইরে থেকে সূর্যের আলো ভিতরে আসতে পারবে কিন্তু ভিতর থেকে যেতে পারবে না। তো যার ফলে পৃথিবীর টেম্পারেচার যখন বেড়ে যাবে তখন যেটা হচ্ছে, প্রথমত টেম্পারেচার বাড়ছে, দ্বিতীয়ত এই টেম্পারেচার বাড়ার কারণে আমাদের যে মেরুর বরফগুলি রয়েছে সেই বরফগুলি গলা শুরু করেছে অলরেডি। তো যার কারণে সেই প্রচুর পরিমাণে বরফ, আমরা জানি আগে এই মহাদেশে আগে পানি ছিল, পানি থেকে আস্তে যাই হোক অনেকে অনেক রকম বিশ্বাস করে থাকি। তো তখন এই যে হিউজ অ্যামাউন্ট অফ
বরফ যেটা আইস যেটা পোলার আইস ক্যাপে বা যেখানে আছে সেগুলো কিন্তু গলে যাবে টেম্পারেচার বেড়ে গেলে। গলে যখন যাবে তখন আলটিমেট কি হবে, পানির উচ্চতা বেড়ে যাবে, সি লেভেল বেড়ে যাবে। সি লেভেল যখন বেড়ে যাবে তখন কি অনেক লোয়ার অঞ্চল বাংলাদেশের অর্ধেক ডুবেও যেতে পারে। তো লোয়ার অঞ্চল কি হবে, সবগুলো পানিতে ফ্লোটেড হয়ে যাবে, নিমজ্জিত হয়ে যাবে। সো একাধারে বাসস্থানের অভাব শুরু হবে, একাধারে মানুষের খাদ্যের অভাব শুরু হবে। So বলা হচ্ছে another direct effect is the immediate alternation of the world witness of the global warming. The increased temperature worldwide increase the sea levels and melting of ice from the colder region and iceberg displacement and loss of the habitat and already and signaled an independent disaster if action is not preservation the minimum not undertaken soon. এখনই যদি আমরা পদক্ষেপ না নেই তাহলে কিন্তু এটা ভয়াবহ রূপ ধারণ করবে, যেটা অলরেডি আমাদেরকে সিগন্যাল দিচ্ছে। ওকে, গ্লোবাল ওয়ার্মিং, অ্যাসিড রেইন যেটা বললাম যে অ্যাসিড রেইন হবে, যেটা আমরা আগেও জানি, পড়েছি ছোটকালে আমাদের বইয়ে, বিজ্ঞান বইয়ে পড়েছি যে হার্মফুল গ্যাসেস লাইক নাইট্রোজেন অক্সাইড, সালফার অক্সাইড এন্ড রিলিজ ইনটু দ্য অ্যাটমসফিয়ার ডিউরিং দ্য বার্নিং ফসিল ফুয়েল। এই যে সালফার অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, এগুলা কি হচ্ছে, নির্গত হচ্ছে। এগুলো কোথায় যাচ্ছে, বায়ুমণ্ডলে যাচ্ছে। When it is rain, the water droplets combine with these air pollutants and become acidic and falls onto the ground of the from of the acid rain. তারপর এটা কি হচ্ছে, কম্বাইন হচ্ছে একসাথে হয়ে নিচের দিকে পড়তেছে। and acid rain causes the great damage of the human and animal crops. কি, সালফার অক্সাইড, তাহলে সালফার অক্সাইড অথবা নাইট্রোজেনাস অক্সাইড অ্যাসিড তৈরি করছে, যেটা আমাদের কি গাছপালা থেকে শুরু করে মানুষ থেকে শুরু করে জীবজন্তু থেকে শুরু করে সবগুলোর জন্যই খারাপ। আমরা যদি জানি যে পানি, আগে আমরা ওয়াটার পলিউশন পড়েছি যে পানিতে যে পরিমাণ পিএইচ থাকার কথা সেটা যদি বেড়ে যায় বা ডিজলভ, তাহলেই কি অবস্থা। এই অ্যাসিড যদি পড়ে তাহলে পানির খারাপ তো কমে যাবে, অ্যালকাইনিটি বেড়ে যাবে, অ্যাসিডিটি বেড়ে যাবে, হ্যাঁ, অনেক সমস্যা। ইফেক্ট অফ দ্য অন ওয়াইল্ড লাইফ, তো ইফেক্ট অন ওয়াইল্ড লাইফ, হ্যাঁ, আমরা জানি যে আগে ডাইনোসর যুগ ছিল ইত্যাদি ইত্যাদি, আসলে ক্রমান্বয়ে আস্তে আস্তে এখন টিকটিকির যুগে আমরা পৌঁছে গেছি, তেলাপোকার যুগে পৌঁছে গেছি। তো এগুলোর কারণ হচ্ছে জাস্ট লাইক হিউম্যানস এন্ড অ্যানিমালস টু ফেস সাম devastating effects of the air pollution and toxic chemical present in air force wildlife species and move on the plane and change their habit. The toxic pollutant deposition of the surface and can be also affect the sea animal. শুধুমাত্র সি অ্যানিমাল নয়, যে ছবিটা তোমরা একটু আগেই দেখলে সেটাতে কি একটা ভাল্লুক যে বরফের উপর বসে আছে বা তার কিন্তু বাসস্থান নষ্ট হয়ে যাচ্ছে, শ্বেত ভাল্লুক বা মেরুর ভাল্লুক যারা, ঠিক এইভাবে অনেক প্রজাতি কিন্তু বিলুপ্ত হয়ে গেছে, যে কথাগুলো আগেই বললাম। সো এটা কিন্তু অ্যাডভার্স ইফেক্ট ফেলতেছে। ওকে, ওয়াইল্ড লাইফের উপর। তারপর হচ্ছে যে ডিপ্লেকশন অফ দ্য ওজোন লেয়ার। তো এই ওজোন লেয়ার যদি ক্ষতিগ্রস্ত হয়, আমরা জানি যে ওজোন লেয়ার কি করে, যে এখানে বাইরে সূর্য থেকে যে ক্ষতিকর আলোক রশ্মিগুলো আসে সেগুলো থেকে আমাদেরকে বাঁচায়। তো এই ওজোন লেয়ার যদি ডিফ্লেকশন হয়, ফুটো হয়ে যায়, তাহলে তো সেই ক্ষতিকর রশ্মি আমাদের গায়ে এসে পড়বে এবং আমরা অ্যাফেক্টেড হব। বলা হচ্ছে যে ওজোন exists in our atmosphere and responsible for the protecting human from harmful ultraviolet rays, and Earth's ozone layer is deflecting in the presence of chlorofluorocarbons and hydrochlorofluorocarbons in the atmosphere. As the ozone layer will go thin, it will emit harmful rays back to the earth and skin and related problem, and increases also capability to the crops, এবং সেই সাথে যে ক্রপসটা হবে না আমাদের, সবজি বা ক্রস ফসল যদি না হয় তাহলে আমরা খাবো কি, তখন তো আবার মহামারী শুরু হয়ে যাবে। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে একটার সাথে একটা কিভাবে ইন্টাররিলেটেড। সো হেয়ার সাম সোর্সেস এন্ড পলিউটেন্টস এন্ড প্রসেসেস ফর টেক্সটাইল থেকে, যেহেতু আমরা টেক্সটাইল থেকে তাহলে কি কি হচ্ছে সেটা একটু অবশ্যই আমাদের কিউরিসিটি জাগে বা জানা দরকার। যে দেখো, এনার্জি প্রোডাকশন, যেমন আমরা কি করি আমাদের টেক্সটাইল সাবস্টেন্সের ক্ষেত্রে, ফ্যাক্টরিতে বয়লার থাকে, সেই বয়লারে পানি গরম করি, অর্থাৎ আমাদের টেম্পারেচার ওয়াটার হিট করে রাখি এবং প্রেসার ক্রিয়েট করি। সো এই বয়লার থেকে কি হচ্ছে, ইমিশন অফ বয়লার সোর্স হচ্ছে কি, পলিউটেন্টস, নাইট্রাস অক্সাইড, সালফার ডাই অক্সাইড তৈরি হচ্ছে। কটন হ্যান্ডলিং অ্যাক্টিভিটিস, যেমন ইমিশন ফ্রম প্রিপারেশন, কার্ডিং, কম্বিং এন্ড ফেব্রিক্স ম্যানুফ্যাকচারিং। এই কার্ডিং, কম্বিং, আমরা জানি যে ছোট ছোট ডাস্ট পার্টিকেল এগুলো আলাদা করা হয়, তো তখন এখানে প্রচুর পরিমাণে এই ধরনের উড়ায়। তো বিষয়টা কিরকম, মনে করো তুমি একটা বালিশ বা তুমি একটা রোদে দিয়ে যখন বাড়ি দাও লাঠি দিয়ে, তখন দেখবে যে প্রচুর পার্টিকেলস কি হয়, বাতাসে ভেসে বেড়ায় যখন সূর্যের আলোতে দেখতে পাবো। সো such kind of particles are also producing when cotton handling as like as the preparation of carding, combing and fabric manufacturing, তখন কিন্তু এগুলো সৃষ্টি হয়। সো এটাও কিন্তু বাতাসকে দূষিত করছে, সেটাও কিন্তু আমরা পার্টিকুলেটস পলিউটেন্টস হিসেবে নাম দিচ্ছি। সাইজিং এর ক্ষেত্রে ইমিশন অফ ফ্রম দ্য সাইজিং কম্পাউন্ডস, যেমন গামস, পিভিএ, সো এখান থেকে নাইট্রোজেনাস কম্পাউন্ডস, তারপর অক্সাইডস, কার্বন মনোক্সাইড ইত্যাদি উৎপন্ন হয়। ব্লিচিং,
ইমিশন ফ্রম ইউজিং ক্লোরিন কম্পাউন্ড, আমরা যখন ক্লোরিন ব্লিচিং করি তখন ক্লোরিন অক্সাইড, ডাইঅক্সাইড এগুলো উৎপন্ন হয়। ডাইং, ডিসপার্স ডাইস এর ক্ষেত্রে আমরা কেরিয়ার ইউজ করি, তোমরা যেহেতু জানো অলরেডি। সো সালফার ডাইস এর ক্ষেত্রে সেই ক্ষেত্রে কেরিয়ার বা সালফার ডাই H2S গ্যাস যেটা সেটা সৃষ্টি হচ্ছে। প্রিন্টিং এর ক্ষেত্রে কি হচ্ছে, হাইড্রোকার্বনস, অ্যামোনিয়া, ইউরিয়া ইউজ করি আমরা। হ্যাঁ, ইউরিয়া কি অ্যামোনিয়ারই তো রূপ। ওকে, রেজিন ফিনিশিং, হিট সেটিং, সিনথেটিক ফেব্রিক। রেজিন ফিনিশিং যেটা সেটা হচ্ছে মূলত ফর্মালডিহাইড দিয়ে আমরা রেজিন ফিনিশ করে থাকি। তারপর আমাদের যে কলারে সেটাও কিন্তু রেজিন ফিনিশ দেওয়া হয় এই ফর্মালডিহাইড। তারপরে হিট সেটিং এর ক্ষেত্রে ক্যারিয়ার্স, লো মলিকুলার ওয়েট পলিমার্স, লুব্রিকেশন অয়েল, এগুলো সবগুলোই কিন্তু বাতাসে ভাসতেছে। হিট সেটিং এ কি 180 থেকে 220 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত করা হয় সিনথেটিক সাবস্টেন্স এর ক্ষেত্রে। তারপর যদি আমরা বলি ইমিশন ফ্রম দা হাই টেম্পারেচার ওভেনস, যে ভলাটাইল অর্গানিক কম্পাউন্ডস যেগুলো সৃষ্টি হয়, যেমন ড্রাইং এবং কিউরিং এ প্রচুর টেম্পারেচার থাকে। কেমিক্যাল স্টোরেজ, ইমিশন ফ্রম দ্য স্টোরেজ ট্যাঙ্ক, কমনলি কমিডিটি কেমিক্যাল, যেমন ভলাটাইল আমরা কি লবণ ইউজ, ইলেকট্রোলাইট, ডাই, এগুলো থেকেও কিন্তু কেমিক্যাল স্টোরেজ থেকে কিন্তু এই সমস্ত ভলাটাইল অর্গানিক সেগুলো বিভিন্ন কম্পোনেন্টস হতে পারে যারা আসছে বাতাসে মিশতেছে। ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট, ইমিশন ট্যাঙ্ক এন্ড ভেসেল, আমরা যখন এই যে পানিটাকে দূষিত করে ট্রিটমেন্ট করছি সেটা থেকেও কিন্তু আমাদের ভলাটাইল অর্গানিক কম্পাউন্ড সমূহ নির্গত হচ্ছে, টক্সিক ইমিশন। আমরা বলি না গন্ধ করছে, বাতাস গন্ধ করছে, কেন গন্ধ করবে, তার মানে সেখানে ভলাটাইল সামথিং যেটা উদীয়মান বা ভাসমান সেটা যুক্ত হয়েছে, যার কারণে কিন্তু সেটা গন্ধ করছে। বিশেষ করে আশুলিয়া বা এই রোডে যদি জ্যামে পড়ে থাকো তাহলে টেক্সটাইল ওয়াটারের পানির গন্ধ পাবা, বেশ সুন্দর গন্ধ, বসে বসে চিন্তা করবা যে এর 10 বছর পর কি হবে। যাই হোক, অনেক দিনের চিন্তা। হার্মফুল ইফেক্টস অফ এয়ার পলিউশন অন হিউম্যান বিংস এন্ড ম্যাটেরিয়ালস, প্লান্টস এন্ড ক্লাইমেট। তো দেখি আমরা কি কি হ্যাঁ পড়ে। প্রথমত, হার্মফুল ইফেক্ট অন এয়ার পলিউশন হিউম্যান বিংস, মানুষের উপর কি কি পড়বে। আসলে মানুষ নিয়েই তো যত সমস্যা, মানুষ আসলে কত ভাবে যে বাঁচতে চায় সেটাই প্রবলেম। তো কিন্তু কোনোভাবেই বাঁচতে পারে না যখন আমরা আমাদের প্রকৃতি প্রদত্ত যে রাস্তাগুলি আছে সহজভাবে বাঁচার রাস্তাগুলো বন্ধ করে দিব, ঠিক তখনই কিন্তু আমাদের এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। এখন এমন এক অবস্থার সম্মুখীন আমরা যে একটা সমস্যার সমাধান করতে গিয়ে আমাদের আরো ভিন্ন রকম সমস্যার সৃষ্টি হচ্ছে। এই যে রাশিয়ায় ভ্যাকসিন আবিষ্কার করছে, যে এটা দিলে আবার যে কি কোন দিকে মোড় নেবে কে জানে। সো প্রত্যেকটা ক্রিয়ার বিপরীত, অর্থাৎ পরিবেশ যেভাবে চায় সেভাবেই। আমরা কিছুদিন আগে যখন করোনা ভাইরাসে আক্রান্ত সবাই এখনো তো আছি, তখন কিছু ছবি শেয়ার করেছিল মানুষ, যেখানে দেখেছিলাম যে অনেক বড় বড় প্লেন, অনেক বাড়ি যেগুলো পড়ে আছে, কিন্তু মানুষজন নেই সেখানে, লতাপাতা গুল্ম জন্ম নিয়েছে। বিষয়টা ঠিক সেরকমই, যে প্রকৃতি কিন্তু তার অস্তিত্ব অবশ্যই টিকিয়ে রাখবে। তাতে যদি মানব সভ্যতা নষ্ট হয়ে যায়, প্রকৃতি তার শিক্ষা কিন্তু অবশ্যই দিবে। সো আমাদের এখন এখন এই মুহূর্ত থেকে উচিত প্রকৃতি থেকে শিক্ষা নেওয়া এবং প্রকৃতিকে রক্ষা করা। সো আমরা একটু দেখি পলিউটেন্টস, কার্বন মনোক্সাইড, যেটা হেলথ এফেক্টস কি করছে বলা হচ্ছে, ফাটাল এট হাই ডোজেস অ্যাটাকস দা নার্ভ সিস্টেম, আমাদের যে নার্ভ সিস্টেম আছে সেখানে অ্যাটাক করবে। অ্যাক্ট লাইক CO2 এন্ড ট্রাপস এন্ড আর্থস হিট বাড়াবে এনভায়রনমেন্টের উপর। হাইড্রোকার্বনস, কার্বন ডাই মনোক্সাইড, হাইড্রোকার্বনস, বিভিন্ন প্রকার হাইড্রোকার্বন সাবস্টেন্স আমরা ইউজ করছি, যেমন স্প্রে করছি এক্সেট্রা। আই ইরিটেটিং, কফ এন্ড ড্রাউডিনেস। হাই মলিকুলার ওয়েট কম্পাউন্ডস ক্যান বি ক্যান্সার প্রডিউসিং। খাচ্ছি না আমরা প্লাস্টিকের পাত্রে খাচ্ছি, চা খাচ্ছি প্লাস্টিকের পাত্রে, তাহলে আমাদের ক্যান্সার না হলে কার ক্যান্সার হবে? প্লাস্টিক কি আমরা ভালো করে জানি। প্রডিউস দ্য ডেঞ্জারাস ফটোকেমিক্যাল, স্মোক তৈরি করে। নাইট্রোজেন, অক্সিডাইজ অফ নাইট্রোজেন, অ্যাজমার সৃষ্টি করবে। লস অফ ইমিউনিটি, শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেটা কমাবে। প্রকৃতিতে অ্যাসিড রেইন সৃষ্টি করবে। বেনজিন, সিগারোজেনেসিস, আমাদের আরো ব্রঙ্কাইটিস থেকে শুরু করে মারাত্মক রোগের সমন্বয় ঘটাবে। ওজন নেয়ার আর্থ সারফেস, নিচের যে আর্থ সারফেসের ওজন যদি নষ্ট হয়ে যায় সেটা আই ইরিটেটিং হবে, চোখ ঝাঁঝালো, এন্ড ইম্পেয়ার্স গ্রোথ অফ দ্য প্লান্টস। বিশেষ করে যেখানে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া ফেলা হয় সেখানে কিন্তু এই তুমি অ্যামোনিয়ার বোতল কখনো খুলেছো কিনা, যে চোখ একবারে জ্বালা পোড়া শুরু করে দেয়, অর্থাৎ তুমি তাকাতেই পারবে না। সো এই কন্ডিশনের সৃষ্টি হবে। তো দিস আর দ্য হেলথ ইফেক্টস দেখলাম। হার্মফুল ইফেক্টস অফ এয়ার পলিউশন অন ম্যাটেরিয়াল, হার্মফুল পলিউশন অন ম্যাটেরিয়াল গুলি কি কি সেটা একটু দেখি আমরা। পলিউশন ম্যাটেরিয়ালের উপরে, স্টোন লাইক মার্বেল, আউটসাইড প্লাস্টার, পেইন্টস এন্ড পলিশার, CO2, অ্যাসিড ফোমস এন্ড অ্যাসিডিক রেইন ওয়াটার। এটা কি করছে? ইফেক্টস কি করছে? ডিসকালারেশন, আমরা যে এত সুন্দর
কোটি কোটি টাকা খরচ করে মার্বেল পাথরের বাড়িঘর বানাচ্ছি, তারপর প্লাস্টার করছি, পেইন্টস করছি, পলিশ করছি, এগুলো সবই কিন্তু চলে যাবে আমাদের যখন, যদি আমরা এই যে আমাদের এয়ার পলিউশনটা হয় এবং সেটার মাধ্যমে যদি অ্যাসিড রেইন হয় বা অ্যাসিড ফর্ম করে রেইন, সেটা কিন্তু চলে যাবে। মেটালস এন্ড রেইনফোর্সমেন্ট, যেমন সালফার ডাইঅক্সাইড, অ্যাসিড ফোমস গ্যাসেস, এটা কি করছে? ট্রান্সিং সারফেস করোশন, রাস্টিং, আমাদের মেটাল বা রেইনফোর্সমেন্ট ম্যাটেরিয়াল গুলো কিন্তু তখন কি হবে, যে নষ্ট হয়ে যাবে, অর্থাৎ ক্ষয়ে যাবে, যেটাকে এখনই তো জং পড়ে নষ্ট হয়ে যায়, তো এটার করোশন পরিমাণ আরো বললে দেখবে যে এমনিতে ভেঙে পড়ছে সব। রাবার টায়ার্স, যেমন গ্যাস লাইক ওজন, রাবার টায়ারের কারণে ওজন, ওজন ডিপ্লেশন হলে ওজনের কারণে কিন্তু এটার ক্র্যাকিং সৃষ্টি হবে, ভেঙে যাবে, বা এখন যেমন স্মুথ চলে পাম্প দিলে তখন সেটা ভঙ্গুর হয়ে যাবে, আর ভঙ্গুর হলে সেটা কিন্তু বেশি দিন টিকবে না। পেপার এন্ড ফেব্রিক, অ্যাসিড ফর্ম করবে, গ্যাসেস, ডিসকালারেশন হবে, আমাদের টেক্সটাইলে যে ফেব্রিক গুলো আমরা তৈরি করতেছি অ্যাসিডের কারণে, সেটা বাতাসে যদি অ্যাসিড ভেসে বেড়ায় তাহলে কি হবে, সেটা ডিসকালারেশন হবে না? বাতাসে অ্যাসিড ভেসে বেড়াবে না, অ্যাসিডের উপাদান সেটা পানির সাথে যুক্ত হয় সহজেই অ্যাসিড হয়ে যাবে, যেটা আমাদের ফেব্রিককে ডিসকালার করে দেবে। সো এটা ছিল আমাদের ম্যাটেরিয়ালের উপর। হার্মফুল এফেক্টস অন এয়ার পলিউশন অন প্ল্যান্টস। প্ল্যান্টস এর প্রথমত যদি আমরা বলি, পাশের চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে কি হচ্ছে, এখানে সালফার ডাই অক্সাইড ইমিশনস হচ্ছে, ক্লাউড সারফেস সালফিউরিক অ্যাসিড। তো এখানে সালফার ডাই অক্সাইড ইত্যাদি আমরা যখন পানির সাথে যুক্ত হয় H2SO4 তৈরি করছে, এবং আমরা জানি যে এই H2SO4 কতখানি ক্ষতিকর। এটা যখন প্লান্ট, কেন মানুষের উপর পড়লে তো মানুষ মরে যাবে, যে অ্যাসিড দেয় কি, যে সকিনারি অ্যাসিড মারছে, কোন অ্যাসিড? তো এই অ্যাসিড যখন প্রাকৃতিক ভাবেই তৈরি হবে, সো দিস ইজ সো মাচ ডেঞ্জারাস। ঠিক আছে? সো হার্মফুল ইফেক্ট অন এয়ার পলিউশন অন প্লান্টস বলা হচ্ছে এফেক্টস দ্য মুভমেন্ট অফ দ্য স্টোমা, the photosynthesis, growth of the plant, কি বলেছে, টু মাস এক্সপোজার সালফার ডাইঅক্সাইড, ব্লিচিং এন্ড লিফ পিগমেন্ট, হাই কনসেন্ট্রেশন কার্বন মনোক্সাইড, গাছ বাড়বে না, পচে। এবং আশ্চর্যজনক ভাবে যে এখন কিছু কিছু ফল ফল বা ফলমূল ও সবজিতেও কিন্তু এই ধরনের পলিউটেন্টস ম্যাটেরিয়াল গুলা এদের জিনের সাথে বা এদের সাথে ঢুকে যাচ্ছে, সো সেটা আমাদের জন্য কিন্তু খুবই হার্মফুল। হার্মফুল ইফেক্ট অফ এয়ার পলিউশন এন্ড ক্লাইমেট যদি আমরা দেখি, গ্রিন হাউস ইফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং, অ্যাসিড রেইন, ওজন ডিপ্লেশন, এখানে একটা প্রতীকী ছবি দেওয়া আছে, যে দিস আর দা কি পেঙ্গুইন, তারপর ভাল্লুক বা যারা আছে তারা আসলে ইন থ্রেডে পড়ে যাচ্ছে। ওকে, নাও কন্ট্রোলস অফ এয়ার পলিউশন, হাউ শুড, আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি? তো এই কন্ট্রোলের জন্য প্রথমত যেগুলো মানব সৃষ্ট, তো বেশি। ন্যাচারাল গুলি দেখো, মানব সৃষ্টটা ঠিক হলে ন্যাচারাল এমনি সৃষ্ট। কারণ এই যে ঘন ঘন অগ্নুৎপাত অথবা এগুলোর প্রভাবিত করবে কে? মানব সৃষ্ট কারণগুলি। সো মানুষ যদি সচেতন হয়, মানুষ যদি নিজেদেরকে কন্ট্রোল করতে পারে, হপফুলি এখানে কোনো সমস্যাই হবে না। সো কন্ট্রোলস অফ এয়ার পলিউশনটা কি যদি আমরা একটু বকে দেখি, যে রিনিউয়েবল ফুয়েল এন্ড ক্লিন এনার্জি প্রোডাকশন। দেখো, আমরা এমন কিছু ইউজ করব যেটাতে কোনো পলিউশন হবে না, বা হলেও সেটা খুবই কম। যেমন আমরা সোলার সেল ইউজ করতে পারি, সোলার ইউজ করতে পারি ইন কেস অফ ফুয়েল পুড়ে যে তেল তৈরি করা, বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে, বা কয়লা পুড়ে যে বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে সেখান থেকে, অথবা টারবাইন চালাতে পারি, টারবাইন ঘোরাতে পারি। দিস আর দ্য সাস্টেনেবল প্রোডাকশন, সাস্টেনেবল রিনিউয়েবল এনার্জিতে আমরা চলে যেতে পারি, তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয় না। ওকে, এনার্জি কনভার্সন এন্ড এফিসিয়েন্সি বলা হচ্ছে প্রোডিউসিং ক্লিন এনার্জি ইজ ক্রুশিয়াল বাট ইকুয়ালি ইম্পর্টেন্ট ইন রেসিডেন্স এন্ড কনজাম্পশন অফ এনার্জি, অ্যাডপ্টিং রেসপন্সিবল হ্যাবিটস। দেখো, এটা আসলে আমাদের যে ক্লিন এনার্জি বা রিনিউয়েবল এনার্জির কথা বলছি বা রিনিউয়েবল ফুয়েলের কথা বলছি, সেটা আসলে আমাদেরকে একটু অভ্যস্ত হতে হবে। যেমন আমরা সোলার থেকে হয়তো এত পরিমাণে বিদ্যুৎ পাবো না, কিন্তু সেটার জন্য ব্যবস্থা করতে হবে হয়তোবা, তাই বলে তো আমরা এরকমটা করতে পারি না যে প্রচুর পরিমাণে তেল পুড়িয়ে বিদ্যুৎ উৎপন্ন করব। ইকো ফ্রেন্ডলি ট্রান্সপোর্টেশন, যে ইকো ফ্রেন্ডলি ট্রান্সপোর্টেশনের জন্য যেমন আমরা কি গাড়ি ইত্যাদি চালাচ্ছে, সেখানে কি তেল পুড়ছে এবং জীবাশ্ম জ্বালানি পোড়ার পরে সেখান থেকে কি হচ্ছে, প্রচুর পরিমাণে ভোলাটাইল গ্যাস সমূহ বের হচ্ছে। হুম, তো ইকো ফ্রেন্ডলি ট্রান্সপোর্টেশনের জন্য থিঙ্ক অ্যাবাউট দ্যাট, আমাদের আগে কিন্তু বাংলাদেশ নাকি নদীমাতৃক দেশ, তো নদীমাতৃক দেশে আগে আমাদের যানবাহনের প্রধান ব্যবস্থা ছিল কিন্তু নৌকা। তখন এই নৌকাতে কিন্তু কোনো প্রকার তেল ফুয়েল কোনো কিছু লাগে না, যে পানির শক্তিকে কাজে লাগিয়ে পাল, নৌকার পালকে বাতাসকে কাজে লাগিয়ে কিন্তু ট্রান্সপোর্টেশন হতো। সাইকেল, এ ধরনের চিন্তা করতে হবে, যে শিফটিং অফ ইলেকট্রিক্যাল ভেহিকেলস, হাইড্রোজেন ভেহিকেলস এন্ড প্রমোটিং শেয়ার্ড মোবাইলিটি, পাবলিক ট্রান্সপোর্ট। তাই বলে তো আর নৌকায় ফিরে যেতে পারবো না, বা নৌকাকে আরো কিভাবে ইয়ে করা যায় বা এরকম কোনো কিছু করা যায় কিনা সে চিন্তা করতে হবে। তারপর যেমন বেলুন উড়ে, as লাইক, অর্থাৎ যেটা পরিবেশের কোনো ক্ষতি করবে না। দেন দ্য নেক্সট ইজ দ্য গ্রিন বোল্ডিং, বলা হচ্ছে
যে আমাদের গ্রিন বিল্ডিং তৈরি করতে হবে। যেহেতু আমরা নগরায়ন ছাড়া বাঁচতে পারবো না। কিন্তু নগরায়নের সাথে, সাথে কিন্তু আমরা যদি আমাদের বনাঞ্চল অর্থাৎ বনভূমির বা পরিবেশগত দিকটা চিন্তা করে দেখি তাহলে কিন্তু আমরা সহজেই সেটাকে অ্যা কি করতে পারবো? পরিবেশে আ হুম রক্ষায় ভূমিকা রাখতে পারবো। তাহলে সেটা কিভাবে আমরা করতে পারি? যেমন আমরা যখন নগরায়ন করছি আমরা এখন কিছু, কিছু বিল্ডিং এ দেখবো যে গাছ লাগাচ্ছে। এই যে পাশে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ যে ছবিটাতে আমরা কি করছি প্রচুর পরিমাণে গাছ লাগানো আছে এবং সেই গাছে মানে বিল্ডিংটা এমনভাবে স্ট্রাকচারটা তৈরি যে তার ফাঁকে, ফাঁকে বিভিন্ন প্রকার গাছ লাগানো হয়েছে। বিভিন্ন হার্ব হতে পারে, বড় গাছ হতে পারে, ছোট গাছ হতে পারে। অর্থাৎ এবং সেই সাথে সেখানে কিন্তু তখন বিভিন্ন প্রকার পাখি, পশু, বন্যপ্রাণী বা ছোট, ছোট তারাও কিন্তু আসছে। অর্থাৎ ইকোসিস্টেমটা আবার ফিরে আসতেছে। অর্থাৎ এই ধরনের পদক্ষেপগুলো আমাদের নিতে হবে। আমাদের স্থাপনা থাকতেই পারে কিন্তু সেখানে যদি আমরা এ ধরনের চিন্তা করি that will better. ওকে। নাও আমরা শেষের দিকে চলে এসেছি। তার আগে একটু আছে। সেটা হচ্ছে যে মেজারমেন্ট অফ এয়ার পলিউশন। আমরা যদি এয়ার পলিউশনটাকে মেজার করতে চাই, অনেকগুলি কারণ সবই জানলাম। এখন একটু মেজার করব যে কতখানি হলে আমাদের আসলে তো এটার জন্য এয়ার কোয়ালিটি ইনডেক্স নামে একটা ইনডেক্স রয়েছে যেটাকে একুয়াই ভ্যালুস বলা হচ্ছে। তো সেই ভ্যালুস অনুসারে আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি ডিফারেন্ট কালারের এখানে। তো 0 থেকে ৫০ গুড গ্রিন কালার মানে পজিটিভ, ৫১ থেকে ১০০ মডারেট ইয়েলো, ৫১ থেকে ১০০ থেকে সর্বশেষ আমরা দেখতে ৩০১ থেকে হাজারাস মেরুন। তো এই যে এয়ার কোয়ালিটি ইনডেক্স একিউআই লেভেল, এই ভ্যালুটা চেঞ্জ করা হয় বিভিন্নভাবে। সেটার জন্য যেমন স্পেকট্রোফটোমেট্রি মেথড রয়েছে, ক্রোমাটোগ্রাফি মেথড রয়েছে। তো সবচেয়ে বেশি যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে কনসেনট্রেশন উম মিটার। এই কনসেনট্রেশন মিটারের মাধ্যমে আমরা কিভাবে পারি যে কনসেনট্রেশন মিটারে সর্বপ্রথম কি করা হয় যে এয়ার কোয়ালিটি measured with the air quality index or AQL. The AQL works like a thermometer that runs from 0 to 500 degrees. এখানে 500 degrees পর্যন্তই আছে. However, instead of the showing changes the temperature, the AQI is an way of showing the changes in the amount of pollution in the air. তো আমাদের যেমন থার্মোমিটারে টেম্পারেচার শো করে এখানেও ঠিক সেরকম এই যে ডিসপ্লে দেখতে পাচ্ছ এরকম ভাবে শো করবে এবং সেটা আমাদের রেঞ্জের সাথে মিলিয়ে কালার শো করবে এবং আমরা সহজেই বুঝতে পারবো যে আমাদের এয়ারটা কোন লেভেলে আছে। তাহলে তো সবাই কি এখন থেকে একটা এয়ার পলিউশন মেজারমেন্ট মেশিন নিয়ে ঘুরে বেড়াবে, যেদিক দিয়ে গ্রিন সিগন্যাল পাবে সেদিক দিয়ে ঘুরবে। তো যাই হোক, এভাবে আমরা মেজার করতে পারি। নেক্সট, উই আর এট দ্য এন্ড। এয়ার পলিউশন মেট্রোলজি। মেট্রোলজি বলতে কি বোঝাচ্ছে? যে মেট্রোলজিটা কি? মেট্রোলজি ইজ দ্য সায়েন্স অফ দ্য অ্যাটমসফিয়ার। অর্থাৎ অ্যাটমসফিয়ার সম্পর্কে যেখানে পড়ানো হয়, বোঝানো হয় সেটাই মেট্রোলজি। The atmosphere is the media into which all air pollutants are emitted. Atmospheric processes such as the movement of air, wind, and the exchange of the heat, for example, direct fate of the pollutant as well as go through the stage of transportation, dispersion, transformation, removal. Or air pollution metrology is the study অর্থাৎ এয়ার নিয়ে এটমসফিয়ার নিয়ে সমস্ত কিছু অর্থাৎ এখানে বাতাসে কণা বাড়ছে কমছে এই যে সায়েন্সটা যেটাতে আলোচনা করা হচ্ছে সেটাকে মেট্রোলজি বলা হচ্ছে। অ্যাপ্লিকেশন অফ দ্য এয়ার পলিউশন মেট্রোলজি, অবশ্যই মেট্রোলজি এয়ার পলিউশনে অ্যাপ্লাই করা যাবে যখন আমরা এই ধরনের কেস নিয়ে স্টাডি করব যে কি কি কারণ হচ্ছে, কোথায় কোথায় হচ্ছে, কোথায় কোথায় কমানো যায়, কি করলে বাড়বে বা বনাঞ্চল বাড়াতে হবে কিনা বা কিভাবে স্থাপনা তৈরি করলে এই তখন অর্থাৎ এই জ্ঞানটাকে আমরা কিন্তু এয়ার পলিউশন কমাতে কাজে লাগাতে পারি। স্টাডি অফ দ্য accidental release of the hazardous substance including radioactive nuclides, application of their air quality metrology can be used to dispersion modeling and predicting of the path of the pollutant concentration for the calculation on ground sources such as hazardous water fields etc. তো এই ক্ষেত্রে আমরা এই মেট্রোলজিটাকে কাজে লাগাতে পারি। তো আজকে আমাদের লেকচারটা এখানেই শেষ। তো সেজন্য আমি তোমাদের কোশ্চেন যাওয়ার আগে একটু প্রথমে আলোচনা করে বলতে একটু রিভিউ করে নিব। রিভিউ করার পর আমরা আলোচনায় যাব। সো একটু প্লিজ ধৈর্য ধরবে সবাই। প্রথমে আজকে লেকচার ছিল আমাদের এনভায়রনমেন্ট পলিউশন এন্ড ইটস কন্ট্রোল। এনভায়রনমেন্ট পলিউশন এর এয়ার পলিউশনটা ছিল। তো এয়ার পলিউশনটা বলতে বোঝাচ্ছে যখন এয়ারের আমাদের কার্বন ডাই অক্সাইডের মাত্রা, কার্বন মনোক্সাইডের মাত্রা মাত্রাতিরিক্ত হয়ে যাবে অর্থাৎ যখন এয়ার আমাদের উপর কোনো অ্যাডভার্স ইফেক্ট হিউম্যান বা ম্যানকাইন্ডের উপর অ্যাডভার্স ইফেক্ট ফেলবে তখনই সেটাকে আমরা বলছি এয়ার পলিউশন। ওকে, নাও এয়ার পলিউশনের টাইপস আমরা দেখলাম যে লোকাল, রিজিওনাল, গ্লোবাল। যখন কয়েক কিলোমিটার থাকবে তখন সেটাকে লোকাল, যেমন ইটভাটা। রিজিওনাল যেমন একটা এরিয়ায়, যেমন ঢাকা শহরের পলিউশন। গ্লোবাল যখন পুরো বিশ্বের সমস্যা, যেমন গ্রিন হাউস এফেক্ট। ওকে, অলসো ভিজিবল পলিউশন, ইনভিজিবল পলিউশন, যেটা আসলে চোখে দেখা যায় সেটাকে ভিজিবল বলছি, যেটা চোখে দেখা যায় না সেটাকে ইনভিজিবল বলছি।
এরপরে যে পলিউশন কজেস আমরা যদি কারণগুলি দেখি যে কম্বুশন সবচেয়ে বেশি কম্বুশন, যে প্রচুর পরিমাণে সেটা গাড়ি হোক বাড়ি হোক যেখানেই হোক না কেন এই কম্বুশনের কারণে কিন্তু প্রচুর পরিমাণে একই সাথে কিন্তু হিটও উৎপন্ন হচ্ছে এবং এই হিটটাও কিন্তু অ্যাটমসফিয়ারে যাচ্ছে। দেন ইমিশন অফ ডিফারেন্ট ফ্যাক্টরিজ থেকে বিভিন্ন প্রকার সেখানেও কিন্তু কম্বুশন হচ্ছে এবং ইমিশন হচ্ছে কার্বন মনোক্সাইড, হাইড্রোকার্বন, কেমিক্যাল এক্সেট্রা। এগ্রিকালচার অ্যাক্টিভিটিস যেমন পেস্টিসাইড, ইনসেক্টিসাইড, ফার্টিলাইজার এক্সেট্রা, এই সমস্ত হার্মফুল কেমিক্যাল গুলো এর ফলেও কিন্তু সেখানে প্রচুর পরিমাণে আমাদের এগ্রিকালচার ফার্টিলাইজার যুক্ত হওয়ার কারণে এই সমস্যার সৃষ্টি হচ্ছে। ওকে, নেক্সট যদি আমরা বলি যে ইনডোর অ্যাক্টিভিটিস এর আমরা জানি যে ভাত রান্না থেকে শুরু করে সবকিছু। আবার এখন কিছু কিছু মানুষ আছে যারা প্লাস্টিক বা সমস্যার যে সমস্ত বস্তুতে সমস্যা সেগুলো একখানে আগুন ধরিয়ে দিচ্ছে, এটাও কিন্তু আমাদের সমস্যা। মাইনিং অপারেশন, হ্যাঁ, যে পাহাড় ভাঙা টাঙ্গা, ওয়াস্ট প্রোডাকশন এক্সেট্রা। So these are the reasons. Types of pollutants আমরা যদি বলি, প্রাইমারি পলিউটেন্টস, সেকেন্ডারি পলিউটেন্টস, মানে সরাসরি যেগুলো আসতেছে সেগুলো উৎস থেকে সেগুলোকে প্রাইমারি পলিউটেন্টস বলছে, যেমন অক্সাইডস অফ সালফার, অক্সাইডস অফ নাইট্রোজেন, কার্বন মনোক্সাইড, রেডিও অ্যাক্টিভ কম্পাউন্ডস এক্সেট্রা। সেকেন্ডারি এয়ার পলিউটেন্টস যেগুলো এগুলোর সাথে যুক্ত হয়ে নতুন একটা পলিউটেন্টস তৈরি করছে তখন সেটাকে সেকেন্ডারি পলিউটেন্টস বলছি আমরা, যেমন ওজোন, ফর্মালডিহাইড বা কিউব অ্যাসিড রেইন। ওকে, অ্যাকর্ডিং টু দ্য কেমিক্যাল কম্পোজিশন, অর্গানিক, ইনঅর্গানিক, অর্গানিক গুলি অর্গানিক, ইনঅর্গানিক গুলি ইনঅর্গানিক। ওকে, অ্যাকর্ডিং টু দা কি ম্যাটার, কি স্টেট অফ ম্যাটার কিভাবে আছে, যেমন ন্যাচারাল কন্টামিনেন্ট যেমন অগ্নুৎপাত, আর্থকোয়েক, মরুঝড়, আগুন, অগ্নি, যেটা আগুন ধরে যায় বনে সেটাকে ভুলে গেছি নাম, এগুলো থেকে হতে পারে। পার্টিকুলেট ম্যাটার যেগুলো সাসপেন্ড অর্থাৎ দেখা যায় অথবা ভেসে বেড়ায়, ছোট ছোট ম্যাটার যে ফাইন পার্টিকেলস গুলি সেগুলোকে আমরা পার্টিকুলেট ম্যাটার বলছি। সেগুলো গ্যাসেস এন্ড ভাপার তো প্রচুর পরিমাণে থাকে, যেটা আমরা জানি কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, গ্রাউন্ড লেভেল অক্সিজেন এক্সেট্রা। এফেক্ট অফ এয়ার পলিউশন আমরা দেখলাম যে রেসপিরেটরি এন্ড হার্ট প্রবলেম, মানুষের রোগ বেড়ে যাচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং, যে পানির বরফ গলে যাচ্ছে, বরফ গলে গেলে ইয়ে কমে যাচ্ছে, আমাদের ফ্লোটিং হচ্ছে। ফ্লোটিং হলে খাদ্য হবে না, মানুষ মরবে। অ্যাসিড রেইনের কারণে পশু পাখি ফল কোনো কিছু হচ্ছে না। ইফেক্ট অফ ওয়াইল্ড লাইফ, এরপর কোনো নতুন প্রজাতি থাকছে না, বা আগের যে প্রজাতিগুলো ছিল যেগুলো আমাদের উপকারী ছিল সেগুলোও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। ডিপ্লেকশন অফ ওজোন লেয়ার, তাহলে ওজোন লেয়ার যদি নষ্ট হয়ে যায় ক্ষতিকর আলোক রশ্মিগুলো আমাদের পৃথিবীতে এসে পড়বে। ওকে, এখানে সেটা ছিল যে টেক্সটাইল থেকে কি কি সমস্যা এবং কি কি পলিউটেন্টস সোর্স এবং পলিউটেন্টস গুলি কি কি টেক্সটাইল প্রসেসিং এ, সেগুলোর হিউম্যান হেলথের উপর কতখানি ইফেক্টস, যে কার্বন মনোক্সাইড, হাইড্রোকার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, সেটার আবার ম্যাটেরিয়ালের উপর কতখানি। ওকে, মনে করো তুমি ফেব্রিক ডাইং করে ডেলিভারি দেওয়ার জন্য রেডি হয়ে আছো, তো তোমার অ্যাটমসফিয়ারের কানটাকে এসে তোমার রেডিমেড পোশাকের কালার চেঞ্জ হয়ে গেছে, তাহলে তো আর সেটা বায়ার নিবে না। ওকে, তাই হার্মফুল এফেক্টস অফ এয়ার পলিউশন প্লান্টস, হার্মফুল এয়ার পলিউশন ক্লাইমেট এন্ড কন্ট্রোল, যেটা করতে পারি রিনিউয়েবল এনার্জি দেখলাম আমরা, গ্রিন বিল্ডিং, মেজারমেন্ট এন্ড মেট্রোলজি দিয়ে আজকে আমাদের লেকচারটা এখানেই শেষ।